কিন্তু একটু জানতে চাই যে আপনার মিউজিক লাইফটা আসলে শুরু কখন বা কিভাবে বেড়ে ওঠা। এবং আমাদের রংপুরের টাউন হলে সাউন্ড টাচ নামে একটা সংগঠন আছে, সাউন্ড টাচ। ওখান থেকে আমি মানে আমার বোনের সাথে, বড় বোনের সাথে যেতাম, ও ধরে ধরে নিয়ে যেত আর কি গান করার জন্য। এই অফ টাইমের মধ্যে আসলে নতুন কিছু কি কুক হচ্ছে, অন্তর নতুন কোনো গান কি আসছে বা নতুন কিছু কি করা হচ্ছে কিনা? আমার 5টি গান রেকর্ড করা শেষ, অলরেডি 2টা অ্যালবামের কাজ করছি মানুষের। মিউজিকটাকে আর কি প্রফেশন হিসেবে প্রথমে নেওয়া যাবে না, মিউজিকের পাশাপাশি কোনো না কোনো কিছু একটা করতে হবে। দ্বিতীয় হচ্ছে এটা যত শেখার যায় আর কি। আমি ফুরিয়ে গেলেও রেখো, আর দূরে গেলেও দেখো, তুমি আমায় কাছে রেখো, আর মনের পাতায় এঁকো, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই। একদম প্যাকেট খোলা অন্তর গান কিন্তু আমরা মিউজিক কম্পোজিশন সব আমারই করা। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী, না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি, তোমার ছবি রাখলাম অন্তরায়। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এস.এম. সাব্বির বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আনন্দ আড্ডায় হাজির হয়ে গেছি বাংলার সঙ্গীত জগতের একজন পরিচিত মুখকে সাথে নিয়ে। শুধু পরিচিত মুখই নয়, বর্তমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন ট্যালেন্টেড মিউজিশিয়ান অন্তু দাস। অন্তু দাস, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে কেমন যাচ্ছে মিউজিক লাইফ? চারপাশের যে পরিস্থিতি আমরা সবাই জানি, একই সাথে দেশে নানা ধরনের বিষয় নিয়ে একটু অস্থির অবস্থা চলছিল, তো তার মধ্য থেকে আসলে আমরা মিউজিশিয়ানরা কি করছি, আপনি কি করছিলেন, আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন? সময়টা তো এমনই যাচ্ছে। আমরা যেটা করছি এখন, মানে চ্যারিটি শো করছি, তো পাশাপাশি আমরা নিজেদের গানগুলো গুছিয়ে নিচ্ছি, তো আমাদের সময়গুলো এইভাবেই যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনার বেশ কিছু ব্যস্ততা আসলে চ্যারিটি প্রোগ্রামগুলো নিয়ে, এবং বন্যার্থদের সাহায্যের জন্য আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির মিউজিশিয়ানরা আমরা লক্ষ্য করেছি, সিঙ্গাররা যারা আছেন সকলেই যার যার জায়গা থেকে কিন্তু চেষ্টা করেছে যে যেভাবেই হোক না কেন একটু বিনোদনের মধ্য দিয়ে হলেও যদি তাদের পাশে কিছুটা দাঁড়ানো যায়। কারণ মিউজিশিয়ানদের কাছে বা আপনাদের কাছে তো এই একটাই হাতিয়ার, যেটা নিয়ে আপনার সাথে ভালো লাগার বিষয় যে সবাই দাঁড়িয়েছে কিন্তু, ছোট ব্যান্ড বড় ব্যান্ড যাই বলি না কেন, ছোট কেন, মানে যারা নতুন ব্যান্ড করছে, মানে নতুন যারা মিউজিক করছে তারাও কিন্তু এগিয়ে এসেছে। বড় ব্যান্ডটাও কিন্তু মানে যারা ভালো ভালো পজিশনে আছে তারাও কিন্তু এই সময়টাতে, কিন্তু হ্যাঁ, কিন্তু সময়টা কিন্তু মানে আমাদেরও যে খুব ভালো একটা যাচ্ছে তার কিন্তু না, কিন্তু আমরাও চেষ্টা করছি যে সবার পাশে দাঁড়ানোর। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। এবং এই একটি বিষয় কিন্তু মানে বাংলাদেশে আসলে লক্ষ্য করা যায়, বিশেষ করে আমাদের শিল্পীরা যারা আছেন বা সঙ্গীত জগতে যারা আছেন, তারা কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতিতে বা যে কোনো ধরনের পরিস্থিতিতে যেভাবেই হোক না কেন তাদের যে প্রতিভা বা তাদের যে ট্যালেন্টগুলো আছে সেগুলো নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, একই সাথে তাদের সাহায্য করার চেষ্টা করে। একই সাথে আমাদের এক্সপেকটেশন থাকবে হয়তো পরিস্থিতি সব কিছুই খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে, কারণ আমরা বিনোদন জগতের মানুষ। আপনাদের যে চর্চা বা আপনাদের যে শিল্প চর্চা, সেটার মধ্য দিয়ে হয়তো বা সব কিছু আরও সুন্দর হয়ে যাবে সামনে। যদি একটু জানতে চাই যে এই অফ টাইমের মধ্যে আসলে নতুন কিছু কি কুক হচ্ছে, অন্তর নতুন কোনো গান কি আসছে বা নতুন কিছু কি করা হচ্ছে কিনা? আচ্ছা, আমার 5টি গান রেকর্ড করা শেষ, এগুলো নিয়ে প্ল্যান করছি যে মিউজিক ভিডিও করার। আর নিজের গানের পাশাপাশি আমি অন্যদেরও গানও করে দিচ্ছি, অলরেডি 2টা অ্যালবামের কাজ করছি মানুষের। আর নিজের গানগুলো নিয়ে প্ল্যান আছে যে একটা অ্যালবাম আকারে আর কি করার আর কি, তো এইভাবে আর কি এগিয়ে যেতে চাচ্ছি। এটা তো ফার্স্ট টাইম অন্তর সোলো অ্যালবাম হবে। হ্যাঁ, ওয়াও, তাহলে কিন্তু দর্শক দেখতেই মানে আমরা জেনে গেলাম কিন্তু যে অন্তর কিন্তু সোলো অ্যালবাম আসতে আছে। এতদিন আমরা সিঙ্গেল পেয়েই আমরা মানে হাজার হাজার লাখ লাখ ভিউ দেখেছি, যাই হোক এটা ওর সামনে বললাম না। আচ্ছা অন্তর, একটু যদি নতুন কিছু যদি একটু শোনানো যায় একটু আমাদের দর্শকদের বা তোমার ভক্ত যারা আছে তাদের জন্য, যদি নতুন যে কুকিং হচ্ছে যে গানগুলো, সেখান থেকে যদি একটা গান। আচ্ছা, এই গানটির নাম খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই। এটা লিখেছে মেহেদী হাসান, এক্স কবি যাকে বলি আমরা। আর টিউন নাম্বার, কম্পোজিশন নাম্বার শোনাচ্ছি।
আমি ফুরিয়ে গেলেও রেখো, আর দূরে গেলেও দেখো, তুমি আমায় কাছে রেখো, আর মনের পাতায় এঁকো, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই। আমি ফুরিয়ে গেলেও রেখো, আর দূরে গেলেও দেখো, তুমি আমায় কাছে রেখো, আর মনের পাতায় এঁকো, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই। গামচিল আর ছাড় পোকা থেকে আত পাগলা রাত পোকা সবাই জানে, চারপাশে যত গাছপালা সব চুপচাপ থাকে দাঁড়িয়ে আমার গানে। গামচিল আর ছাড় পোকা থেকে আত পাগলা রাত পোকা, চারপাশে যত গাছপালা সব চুপচাপ থাকে দাঁড়িয়ে আমার গানে। শুধু খেয়াল রেখো তোমার কাছে আসতে চাই, শুধু খেয়াল রেখো তোমায় ভালোবাসতে চাই। এই গানটি মানে এটা নতুন যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে দর্শক এটা মিউজিক কম্পোজিশন একদম প্যাকেট খোলা অন্তর গান কিন্তু আমরা এটা মিউজিক কম্পোজিশন সব আমারই করা, মিউজিক করেছি। তোমার মিউজিক যেহেতু চেষ্টা করেছি, এখন বাকিটা মানে সবাই শুনলে যেটা ভালো লাগে খারাপ লাগে। দর্শক আপনারা কিন্তু বা অন্তর্ভুক্ত যারা আছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার তো খুবই ভালো লেগে গেছে, আমি তো অলরেডি ওকে অ্যাপ্রিশিয়েট করলামই। সো আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। কিন্তু একটু জানতে চাই যে আপনার মিউজিক লাইফটা আসলে শুরু কখন বা কিভাবে বেড়ে ওঠা, এবং কিভাবে করে আজকে যেরকম আপনার বলতে গেলে যে বাংলাদেশে অনেক বড় বড় ব্যান্ড আপনাকে নিয়ে অনেকটা কাড়াকাড়ি আমরা অনেকদিন দেখেছি যে আপনি বড় বড় ব্যান্ডে বাজিয়ে এসেছেন। তো আসলে এই যাত্রাটা যদি একটু সংক্ষেপে জানানো যেত, আসলে আপনার অনেক ভক্তরাই হয়তো বা জানতে চায় যে অন্তু দাসের লাইফটা সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমার মিউজিক লাইফ স্টার্ট হয় 2007 সালে। 2007 সাল থেকে আমি তখন গ্রাফিক্স ডিজাইনার ছিলাম, গ্রাফিক্স ছোটবেলা থেকে গ্রাফিক্সের কাজ করতাম। আমাদের রংপুরের টাউন হলে সাউন্ড টাচ নামে একটা সংগঠন আছে, সাউন্ড টাচ। ওখান থেকে আমি মানে আমার বোনের সাথে, বড় বোনের সাথে যেতাম, ও ধরে ধরে নিয়ে যেত আর কি গান করার জন্য। তো গান করতে করতে আমার কাছে মনে হলো যে গিটারটা শেখা উচিত। তো গিটারটা আমাদের সবার প্রিয় লিমন ভাই, পলাশ ভাই, তাদের সাথে আড্ডা দিতাম। তো দিতে দিতে দস্তাগির হক ভাইয়ের সাথে পরিচয় হলো, সানি ভাইয়ের সাথে পরিচয় হলো। তো তাদের সাথে করতে করতে আমার 2013 সাল হয়ে গেল আর কি, মানে প্র্যাকটিস চলতেছিল। তো 13 থেকে আমি রেকর্ডিং শুরু করি, সেশন বাজানো শুরু করি। তো এর পাশাপাশি নিজের গানগুলো আর কি তৈরি করতেছিলাম। আমি কিন্তু 13 থেকে মানে টুকটাক লিখি, অনেক 13 থেকে। প্রতিবার কিন্তু শেষ নেই, দর্শক দেখতেই পাচ্ছেন। তো চেষ্টা করতাম আর কি, কিন্তু আমার কাছে মনে হতো যে হচ্ছে না, আবার ফেলে দিতাম, আবার চেষ্টা করতাম যে নতুন কিছু লেখার। এইভাবে করতে করতে স্টার্ট করি আর কি। তো ঢাকায় আসি 2017 সালে। 17তে এসে এই তো স্ট্রাগল করতে আছে এখনো। আর এসে অবশ্যই একটা ব্যান্ড করি, গোসাই নামক একটা ব্যান্ডে, কামরুজ্জামান রাব্বি সহ। তারপরে তো ওটা ছিল ফোক আর কি ব্যান্ড একটা। তো ফোক থেকে আমার হচ্ছে স্টার্ট হয়, তারপরে আমরা আস্তে ধীরে রকে চলে যাই, রক থেকে আবার মানে মেলোডিতে চলে যাই, এইভাবে আর কি। বাহ, মানে ঢাকাতে এসে স্ট্রাগল লাইফটা প্রায় মানে অল্প সময় হলেও বেশ মানে মনোযোগ দিয়ে স্ট্রাগল, এটার জন্য একটা কারণ আছে। আমি কিন্তু বেশ সফল জায়গায় পৌঁছে গেছেন। আমি কিন্তু মানে আমাদের বাংলাদেশের মানে বেশিরভাগ মানে লিজেন্ডারি যাদেরকে বলা হয় তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো তাদের সাথে তাদের মানে ছায়া পেয়ে আর কি, মানে তাদের সাথে কাজ করে আমার যেটা হয়েছে যে সেশন মিউজিক করতে করতে, গিটার প্লে করতে করতে আজকে মানে আজকে এই পর্যায়ে যতটুকু এসেছি আর কি।
তার মানে চেষ্টা বুঝতেই হবে, করতেছি আর দর্শক এবং ভক্তরা যারা আছেন যে তার ট্যালেন্টের জায়গাটা কোথায়, যে যারা সঙ্গীত বোদ্ধা আছেন বা আমাদের সিনিয়র মিউজিশিয়ানস যারা আছেন তাদের নজরে কিন্তু খুব অল্প সময় অন্তর্দাস পড়ে যায় আর কি, এবং তার ব্যস্ততা তো আমরা দেখতেই পাই সোশ্যাল মিডিয়াতে। এবং হ্যাঁ, তবে মানে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে যে আমি যে মানুষগুলোর সাথে যে মানুষগুলোর গান শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি, মানে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা মানে সবচেয়ে বেশি অবাক কোন দিন হয়েছিল যে অমুক একজন আর্টিস্ট যার সাথে তুমি বাজাতে যাচ্ছ, যেটা হয়তো বা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল অনেকটা বা অনেক বেশি পছন্দ করতে? আচ্ছা, দুটো মানুষের সাথে, একটা হচ্ছে রুনালাইনা ম্যাম, বাবু ভাই, ফুয়াদ নাসির বাবু ভাইয়ের স্টুডিওতে, মানে তার একটি গান, দেশের একটি গান বাজিয়েছি। তো সেই সময় একটু অবাক হয়েছিলাম যে আমার বাসার সবাই তার গান শুনে সব সময়, আগে তো রেডিও ছিল, রেডিওর মধ্যে গান শুনতাম, হ্যাঁ, তো তখন একটু অবাক হয়েছি। আর দ্বিতীয়বার অবাক হয়েছিলাম যে তুহিন ভাই নিজে আমাকে যখন যখন আমরা একসাথে শুরু করি আর কি ব্যান্ডে কাজ করা, হ্যাঁ, সেই সময় আর কি আমার একটু অবাক লেগেছিল যে, কারণ তুহিন ভাইয়ের জন্য কিন্তু তুহিন ভাই এমন একটা মানুষ যে এই জেনারেশন, এর আগের জেনারেশন, পরের জেনারেশনও কিন্তু তুহিন ভাইয়ের মানে ফ্যান আর কি। অসাধারণ একজন মিউজিশিয়ান, গান শুনেই বড় হওয়া, অসাধারণ গান করেন এবং মানে তুহিন ভাই আর কি, রাইট। তো যতটুকু কাজ করতে পেরেছি বা মানে চেষ্টা করেছি আর কি, তো এইটা আমার কাছে অনেক আর কি পাওয়া। ছোট্ট একটা টিপস ঠিক বলবো না, একটু আলোচনার মধ্যে থেকেই যদি বলে দেন যে আসলে আমাদের সঙ্গীত জগতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, যেহেতু আমাদের রাজধানী ঢাকাতেই হচ্ছে মেইন স্ট্রিম মিউজিকগুলো বেশি বা হাইলাইটিং বা ব্রেক পাওয়ার সুযোগগুলো বেশি থাকে, তো সেই জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যে মিউজিশিয়ানরা আসছেন বা যে সিঙ্গাররা আসছেন, আসলে তাদের কোন বিষয়গুলো এই স্ট্রাগলিংয়ে খেয়াল রাখা উচিত? যেরকম আপনার স্ট্রাগলটা ছিল, আপনিও দূর থেকে এসেছেন এবং সেই স্ট্রাগলটা এসে মেইন স্ট্রিম মিউজিকে এসে আপনার খুব একটা বেগ পেতে হয়নি বা খুব একটা সময় লাগেনি। অবশ্যই আপনার সেই ট্যালেন্ট আছে, সেই জায়গা থেকেই হয়তো বা সেটা হয়নি, কিন্তু এই ট্যালেন্টের সাথে আসলে কোন বিষয়গুলো খেয়াল রেখে স্ট্রাগল করা উচিত মিউজিশিয়ানদের বা আপকামিং মিউজিশিয়ানদের? আচ্ছা, সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে মিউজিকটাকে আর কি প্রফেশন হিসেবে প্রথমে নেওয়া যাবে না। মিউজিকের পাশাপাশি কোনো না কোনো কিছু একটা করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে এটা যত শেখার যায় আর কি, মানে শেখার তো কোনো শেষ নেই। মানে একটা অঞ্চল থেকে যখন ঢাকায় আসবে, ঢাকায় আসা মানে কিন্তু মানে কাজ করে ফেলা এমন কিছু না। মানে এর পাশাপাশি যদি কোনো কিছু চেষ্টা করে যে এই চলার মতো আর কি, অনেকের ফ্যামিলি সাপোর্ট দেয় আবার দেয় না, যাদের দেয় না তাদের কথা বলি, যে এর পাশাপাশি মিউজিকটাকে আর কি প্রফেশন হিসেবে না ইয়ে করে প্রথম অবস্থায় শখ হিসেবে নেওয়া উচিত। এই শখটাকে একটা সময় একটা সময় আর কি প্রফেশন হিসেবে নিয়ে যাবে। এবং সেখানে অনেস্টি আর সঙ্গীত চর্চাটাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? এটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে, গান শুনতে হবে, মানে যেমন সব ধরনের গান শুনতে হবে, কারণ মানে ভালো খারাপ কিন্তু সব কিছু কানের মধ্যে শুনলে কিন্তু মানে বোঝা যায় যে আমাকে কোনটা শুনলে আমার জন্য বেটার। আমি মেলোডি শুনবো নাকি রক শুনবো, মানে কোন রাস্তাটায় আমাকে যেতে হবে। তো গান বেশি শুনতে হবে, গিটার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আর একদম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মানে প্রফেশন, হ্যাঁ, রাইট, আশা থেকে না আসেই ভালো। আসলে এটা একে তো গুরুমুখী বিদ্যা এবং সেই সাথে অবশ্যই নিজস্ব ট্যালেন্ট তো থাকেই। তো সঙ্গীত বলেন, স্পোর্টস বলেন, এই ধরনের বিষয় আসলে নিজের সাধনা বা প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং একই সাথে সেটা যতটা আন্তরিক বা অন্তর দিয়ে করা সম্ভব আপনি ততটাই হয়তো বা সুন্দর অবস্থানে পৌঁছে যাবেন। অন্তুর গল্পের মধ্য থেকে একটি মজার টপিক আমি পেয়েছি, কিছুক্ষণ পরে যারা স্ট্রাগল করছেন মিউজিক নিয়ে তাদেরকেও শোনাবো, একই সাথে আমিও জানবো, কিন্তু তার আগে আবারও একটু ওই প্যাকেট থেকে আরেকটা গান যদি একটু আচ্ছা আচ্ছা, এই গানটি লিখেছিলাম 2017 সালে, এলোমেলো গানের নাম। ওকে, গানটা একটু মজার আছে কিন্তু মানে শেষে কালো মুখটা হয়ে গেল, মনের আকাশ হয়ে গেছে এলোমেলো। একটু ভেবে দেখ
দেখো লাগছে কি তা ভালো, হারালো সে হাসি কোথায় হারালো, দিন শেষে কালো মুখটা হয়ে গেল, মনের আকাশ হয়ে গেছে এলোমেলো। একটু ভেবে দেখো লাগছে কি তা ভালো, হারালো সে হাসি কোথায় হারালো, একা একা লাগে কি ভালো তোমার জেনে রেখো, শুধু তুমি যে আমার, একা একা লাগে কি ভালো তোমার জেনে রেখো, শুধু তুমি যে আমার, দূরে দূরে থেকো না তুমি আর, কেন বোঝো না ভালো লাগে না যে আমার, দিন শেষে কালো মুখটা হয়ে গেল, মনের আকাশ হয়ে গেছে এলোমেলো। ছোট করে একটু শোনালাম। আমি একটি কথা না বলে পারছি না, আসলে সোশ্যাল মিডিয়াতে অন্তুর গান দেখা গেলে বা ওর কোনো ইনস্ট্রুমেন্টাল দেখা গেলে সেখানে মেয়েদের কমেন্টস কেন বেশি থাকে? এই গানটা কিন্তু আর্নিং ট্র্যাক, হ্যাঁ এর আগে তো ছিল, মানে এখনো রিলিজ হয়নি, তবে সবাই সামনে খুব তাড়াতাড়ি পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে অন্তুর একটি বিষয় কিন্তু আসলে প্রশংসা করতে হবে, যেটা আমি তো করি এবং অবশ্যই তোমার আপনার ভক্তরাও যারা আছেন তারাও একটু আলাদাভাবে দেখে, আপনার কর্ড প্রোগ্রেশনের মধ্যে এই যে কিছু মজার, মানে কানে শুনলেই বোঝা যায় যে একটু কি যেন একটু আলাদা আর কি, এই যে কালারগুলো আসলে এই এক্সপেরিমেন্টগুলো আসলে সময় পান কখন বা কিভাবে করে এক্সপেরিমেন্টগুলো করেন, যদি একটু সেটা নিয়ে একটু শুনতাম। আচ্ছা, আমি যখন শুরু করি গিটার শেখা শুরু করি তখন আমি গিটারটাকে এমনভাবে নিয়েছিলাম যে গার্লফ্রেন্ডের থেকে বেশি সময়, যে আমার মানে সেই সময় আমার বয়সের ছেলেপেলেরা সবাই গিটার নাটা বাজায়, ফুটবল খেলতো নাইলে ক্রিকেট খেলতো, মানে খেলাধুলা যেত, আর আমি খেলতাম হচ্ছে গিটার। তো ফিঙ্গার স্টাইলটাকে চয়েস করছি আমি, মানে এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে আমি যে ফিঙ্গার স্টাইল বাজাই, আমাদের উত্তরবঙ্গে মানে ফিঙ্গার স্টাইল গিটার প্লেয়ার ছিল না সেই সময়, মানে তো আমি খুব বেশি পিয়ানো শুনতাম। এইটাকে মানে এইটা আমি আজকে সবাইকে জানিয়ে দিই যে খুবই শর্ট একটা মানে এই উদাহরণ, টেকনিক আর কি, যে পিয়ানো যত ভালোভাবে শুনবে, পিয়ানোর ফলোটা সেম যদি ওইটা যদি গিটারে যদি প্র্যাকটিস করে, হ্যাঁ অ্যাপ্লাই করে, এটার পাশাপাশি যদি বিভিন্ন রকমের ডিজাইন, হ্যাঁ মানে কালার নোটেশনের সাথে প্রোগ্রেশনগুলো একটু ডিফারেন্ট হবে, এটাকে ফিঙ্গার স্টাইল বলা হয়। ফিঙ্গার স্টাইল বাজাতে বাজাতে এমন হবে যে আপনার নিজের মৌলিক গান বা অন্য কারো গান যখন বাজাবেন নিজের মতো টেকনিক আর কি বাজানোর। যেটা আপনার ভক্তদের বলছিলাম যে একটি টপিক মাথায় আসলো আপনার গল্পের মধ্যে থেকে, যারা স্ট্রাগল করে ঢাকার দিকে আসছেন বা স্ট্রাগল করে সামনের দিকে মিউজিক নিয়ে এগোতে চাচ্ছেন, আসলে অনেক বড় একটা বাধা, কারণ মিউজিক নিয়ে আসলে লাইফে প্রফেশনালি খুব বড় কিছু বর্তমান সময় করে ফেলা একটু কঠিন বা অনেকটাই কঠিন বলতে গেলে। তো সেই জায়গা থেকে আসলে ফ্যামিলি সাপোর্টটা কিভাবে পেয়েছিলেন বা আসলে ফ্যামিলিকে কিভাবে বোঝাতে পেরেছিলেন যে আমার লাইফটা আমি মিউজিক নিয়ে করতে চাই, যদি সংক্ষেপে একটু। আচ্ছা, এটা শুরু যখন করেছি তখন সাপোর্ট করেনি, এটা ট্রু, যে যখন শুরু করেছিলাম এটা প্রতিটা বাবা মাই চাবে যে এই ছেলে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা ভালোভাবে স্টাডি করুক। তো আমার কাছে এইটাই খুব ভালো লাগতো। তো আমি গিটারটা শিখেছি কিন্তু বাইরে, মানে আমার বাসায় জানতো না সেই সময়, মানে একবার যখন গিটার নিয়ে গেছিলাম ফ্রেন্ডের গিটার, তখন বলেছিল যে যার গিটার তাকে দিয়ে আসো। হ্যাঁ, তো 2 ইয়ার্স পরে আমাকে যখন টিভিতে দেখে তারা জানতো না, তখন ওই যে লোকাল কিছু টেলিভিশন থাকে না রংপুরের, রাইট এলাকা ভিত্তিক, তো ওখানে হুট করে দেখার পরে তখন তারা একটু ভাবে যে না, ও যেহেতু এটা পিছনে ছুটতেছে, আমার মনে হয় মিউজিকটা করা উচিত। তারপর থেকে বাবা মা আমার বোন সবাই সাপোর্ট করা শুরু করছে। বোন তো আগে থেকেই সাপোর্ট করছিল, ও চুপি চুপি করে আমাকে নিয়ে যেত। হ্যাঁ, কিন্তু মানে ওর জন্য আর কি আমার মিউজিকটা আসা আর কি
মানে এবং আপনার পরিবারের প্রতি মানে সাহসটা পাওয়ার আমাদেরও মানে অসংখ্য কৃতজ্ঞতা থাকলো যে অবশেষে যখন আপনাকে অনুমতি দিয়েছেই, অনুমতি না দিলে তো এই অন্তু দাসকে আমরা পেতাম না। তো দর্শক, এই বিষয়টি আসলেই ভক্ত যারা আছেন এবং মিউজিক করতে চাচ্ছেন, যারা মিউজিক করছেন, যারা আপকামিং ব্রেক পেতে যাচ্ছেন, যারা তারা কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন। আসলে নিজের যে জায়গাটা, পারিবারিক জায়গাটাকে বা পরিবারকে বোঝানোর আগে আমাদের চারপাশের মিউজিক ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেখানে স্ট্রাগল করাটা বেশ কঠিন এখন। সেই জন্য নিজের লাইফের যে অন্যান্য সব কিছু আছে সব কিছু ঠিক রেখে পাশাপাশি যদি মিউজিক চর্চাটা করে আপনি যে সফল হতে পারেন, হয়তো বা কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আমরা অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার সাথে বসলে তো সঙ্গীত যেমন সমুদ্র, সো আড্ডার ক্ষেত্রে সঙ্গীতের আড্ডাও আসলে সমুদ্রের মতো হয়ে যায়, শেষ হতে চায় না। আপনার কথাগুলো সুন্দর। না না, চেষ্টা করি, এগুলো তো আপনাদের কাছ থেকে শুনে শুনে শেখা বা আপনাদেরকে দেখে অনেকটা বোঝা আর কি। তো সেই জায়গা থেকে তো লাস্ট যেটি একটি গান শুনতে শুনতে তো বিদায় নিব, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। দর্শক, বুঝতেই পারছি অন্তর্ভুক্ত যারা আছেন তাদের হয়তো মন ভরেনি, আমারও মন ভরছে না, আরেকটু চাচ্ছিলাম যে আড্ডা হোক, আরেকটু গান বাজনা হোক। তো যেহেতু নিয়মিত আয়োজন সঙ্গীত জগতের হোক বা এরকম আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গা থেকে আমরা এরকম পরিচিত মুখ নিয়ে আবারও হয়তো আপনাদের সামনে আনন্দ আড্ডায় হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সাথে থাকবেন। আমি এস.এম. সাব্বির আজকে বিদায় নিচ্ছি এবং একই সাথে অন্তু দাস, আপনি যদি আপনার ভক্তদের কাছে একটু বিদায় নিয়ে নেন, তারপরে আমরা একটা গানের মধ্য থেকে গান শুনতে শুনতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সময়টা খুব খারাপ সময় যাচ্ছে, তো বাসায় এই হতাশ হওয়ার কোনো কারণ নেই। খারাপ সময় ভালো সময় ফিরে আসবেই অবশ্যই। আর বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ, আর সাথে ভাইকেও ধন্যবাদ। আর এখন যে গানটি গাচ্ছি এটা হচ্ছে প্রচলিত একটি গান, আমি তোমায় ভালোবাসি জগতে আছি দোষী। এই গানটি এই খুবই জনপ্রিয় হয়েছে আর কি আমি গাওয়ার পরে। মানে এই গানটি আশা করি সবাই শুনলে বুঝতে পারবে একটু। হ্যাঁ, একটু শুনে ফেলি এবং সবাই ভালো থাকবেন। আমরা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী, আমি তোমায় ভালোবাসি জগতে হইয়াছি দোষী, না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি, তোমার ছবি রাখলাম অন্তরায়, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সাথে প্রেম করিলা, মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার সাথে প্রেম করিলা, এখন কেন যাও ভুলিয়া, এখন কেন যাও ভুলিয়া, তোমার ছবি রাখলাম অন্তরায়, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান।